শব্দের বিস্তার। শব্দের বিস্তার বলছে যে আমরা জানি শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। উৎপত্তি স্থল থেকে মানে শব্দ যেখান থেকে তৈরি হয় সেখান থেকে ওই স্থিতিস্থাপক তরঙ্গের সামনের দিকে যে এগিয়ে যায়, এই সামনের দিকে এগিয়ে যাওয়াকে আমরা বলি শব্দের বিস্তার। তাহলে শব্দের বিস্তার কাকে বলে? শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। উৎপত্তি স্থল থেকে শব্দের এক জায়গা থেকে অন্য জায়গায় এগিয়ে যাওয়াকেই আমরা বলি, বা তরঙ্গের সামনে স্থিতিস্থাপক তরঙ্গের সামনের দিকে এগিয়ে যাওয়াকে আমরা বলি শব্দের বিস্তার। তো এই শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজনে, মানে শব্দ কিভাবে যায় না, শব্দের জন্য হয় শব্দ বাতাসের মাধ্যমে যায়, নতুবা শব্দ আমরা কি বলে রেল লাইনে পাতে কান দিলে আমরা শব্দ শুনতে পাই। তার মানে শব্দ বিনা মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তো যদি মাধ্যমের প্রয়োজন হয় তাহলে কোন কোন মাধ্যমের প্রয়োজন? না শব্দ বিস্তারের জন্য কী কী? তাহলে না শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যমের প্রয়োজন। তো বিনা মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। শব্দের কোন কোন মাধ্যমের মধ্যে যায় না শব্দ এটা জড় মাধ্যম চাই। তো প্রথম হচ্ছে কঠিন, মানে কঠিন জড় মাধ্যম যদি হয় তাহলে শব্দ যেতে পারে। তো কঠিন মাধ্যম থেকে কীভাবে যেতে পারে না, যদি আমরা রেল লাইনের পাতে কান দিই, যদি আমরা কান দিয়ে রেল লাইনের পাতে শুনি, তো যদি ওই রেল লাইনে যদি কোনো ট্রেন আসে তাহলে আমরা বুঝতে পারবো, অনেক দূরেই ট্রেন থাকলে আমরা ওই রেল লাইনের পাতে কান দিলে শুনতে পাবো, বুঝতে পারবো, ভাইব্রেশন হবে, আমরা বুঝতে পারবো যে তার মানে এই লাইনে কোনো ট্রেন আসতেছে। তো আমরা সেই রেল লাইনের পাত থেকে সরে যাব। তো আমরা সেই লাইনে কখনো বসবো না, তার মধ্যে চলাফেরা করবো না। তো এইভাবে আমরা কঠিন মাধ্যমের মধ্যে শব্দের বিস্তার বুঝতে পারি। 2 নম্বর হচ্ছে তরল। যদি তরল কিভাবে হয় না, যদি বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় যদি কেউ ডুবে থাকে তাহলে বৃষ্টির ফোঁটা যখন জলের উপরে পড়ে তখন যে টপ টপ সাউন্ড হয়, শব্দ হয়, এই টপ টপ সাউন্ড আমরা জলের ভিতরে ডুবে থাকা সত্ত্বেও আমরা শুনতে পাই। তার মানে বোঝা যাচ্ছে যে তরলের মাধ্যমে দিয়েও শব্দ যেতে পারে। আর তা না হলে যখন আমরা অনেক সময় কী করি, স্নান করার সময় একজন জলে ডুবে থাকে, কেউ যদি জলে ডুবে থাকে আর অন্য একজন যদি দুটো পাথর নিয়ে টক টক করে দুটো পাথরকে যদি টকরায় ধাক্কা মারে, তাহলে আমরা যতগুলো সেই পাথরে ধাক্কা হবে মানে মারবে অন্য একজন, তখন আমরা সেই শব্দটা শুনতে পাই জলের ভিতরে থাকা সত্ত্বেও, যদিও দুজনে এক জায়গায় থেকে নেই, অনেকটা দূরে আছে, মানে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই শব্দটা শোনা যায়। তারপরে শব্দ তরলের মাধ্যমেও যেতে পারে। আর 3 হচ্ছে যে গ্যাস। গ্যাসীয় মাধ্যম মানে তো আমরা তো এমনি যে কথা বলি, এই কথা বলার সময় আমরা তো বাতাসের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে শুনতেই পাই। হাওয়া একটি গ্যাসীয় পদার্থ। তার মানে শব্দ হাওয়ার মাধ্যম দিয়েও যেতে পারে। তার শব্দের মাধ্যমের জন্য তিনটে মাধ্যম দিয়ে শব্দ যেতে পারে। সেটা তরল, গ্যাস বা কঠিন, তরল বা গ্যাস, যে কোনো মাধ্যম দিয়ে আমরা যেতে পারে। তো এটা হলো শব্দের বিস্তার। শব্দ 3টে মাধ্যমে যেতে পারে। এবার আমরা পড়বো তরঙ্গ। তরঙ্গ মানে ওয়েভ। তার মানে তরঙ্গ মানে ওয়েভ, মানে ওটাকে আমরা কাকে বলি ওয়েভ না, আমরা জলের মধ্যে যে ঢেউ দেখতে পাই সেটাকে আমরা বলি ওয়েভ। জলের মধ্যে যে ঢেউ দেখতে পাই, তো এটা আমরা কীভাবে বুঝি? যদি জলের মধ্যে কোনো পুকুরে যদি আমরা কোনো ঢিল ছুঁড়ে দিই বা ইটের টুকরো ছুঁড়ে দিই, তখন আমরা দেখতে পাই যে ইটের টুকরোটা, এটা যদি পুকুর হয়, এখানে যদি ঢিল ছুঁড়ি, এইখানে যদি ঢিল ছুঁড়ি, এইটা যদি সেন্টার মনে করি, এটাকে যদি আমরা সেন্টার মনে করি, এই সেন্টার থেকে আমরা দেখবো যে একটা ঢেউ এইভাবে আগে চলে যাচ্ছে। তো এই ঢেউটা আগে যাচ্ছে, কিন্তু জল আগায় না, এখানে জল আগায় না। কি হয় না, ঢেউটা এইভাবে ধীরে ধীরে ঢেউটা আগে চলে যায়, কিনার পর্যন্ত এসে মিলে যায়। তো এইটাই হচ্ছে তরঙ্গ। এই যে ঢেউ আমরা বলছি, এই ঢেউকেই বলা হয় তরঙ্গ। তো এই তাহলে তরঙ্গ কাকে বলে না, এইখানে একটা কম্পন হয়নি, এখানে অনেক কম্পন। একটা ঢিল ফেললে অনেক কম্পন হয়। তো অনেকগুলো কম্পনের ফলে যখন একসঙ্গে যখন একটা আন্দোলন তৈরি হয়, অনেকগুলো কম্পন যদি কোথাও পড়ে, তাহলে জলের মধ্যে অনেক কম্পন সৃষ্টি হওয়ার ফলে তো জলের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়। সেই আন্দোলনের ফলে যে তাকে আমরা বলি তরঙ্গ। তাহলে তরঙ্গ কাকে বলে? কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগতভাবে, মানে একসঙ্গে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগতভাবে যে কম্পনের সৃষ্টি করে, সেই কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয়, সেই আন্দোলনকে আমরা বলি তরঙ্গ। তো এই তরঙ্গ 2 ধরনের হয়। একটা হচ্ছে তরঙ্গ 2 ধরনের হয়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ 2 প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে যে তির্যক তরঙ্গ। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, তির্যক তরঙ্গ। তো অনুদৈর্ঘ্য মানে কি না, অনুদৈর্ঘ্য মানে আমরা যদি স্প্রিং নিই, এখানে আমরা যদি কোনো স্প্রিংকে নিই, তাহলে কি হবে, এখানে যদি স্প্রিংটা বাঁধা থাকে, তো স্প্রিংগুলো কি হবে, তো এইভাবে একটা স্প্রিং, মানে এই স্প্রিংটাকে আমরা যদি টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে না, স্প্রিংটার মধ্যে একটা কি বলে
কম্পন তৈরি হবে বা তরঙ্গের সৃষ্টি হবে, এই কম্পন তৈরি হবে, এই কম্পনের ফলে এই স্প্রিংটার মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হবে। এই আন্দোলনের সৃষ্টি হওয়ার ফলে এই স্প্রিংটা পরে মানে কন্টিনিউয়াসলি উপর নিচে হতে থাকবে। তো সেইখানে কি হবে, মাঝে মাঝে স্প্রিংটার মধ্যে এইরকম সৃষ্টি হয়ে যাবে, মানে স্প্রিংয়ের যে প্যাঁচগুলো আছে একসঙ্গে খুব ঘন হয়ে যাবে, আবার মাঝে মাঝে এই প্যাঁচগুলো খুব মানে গ্যাপে এসে যাবে। তো এই যে প্যাঁচগুলো তৈরি হচ্ছে এটাকে আমরা বলি ঘনীভবন। আর এই যে মানে ডিস্টেন্স হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, এটাকে আমরা বলি তনীভবন। তার মানে স্প্রিংটা যে সংকোচন হয়েছে এখানে বলি সংকোচন, আবার এটাকে আমরা বলি প্রসারণ। তার মানে স্প্রিংয়ের সংকোচনের যে সংকোচন, এই সংকোচনের অবস্থাকে আমরা বলি ঘনীভবন। সংকোচনের যে অবস্থা হয় সেটাকে আমরা বলি ঘনীভবন, আর যে প্রসারণের অবস্থায় এই প্রসারিত অবস্থা থাকে এটাকে আমরা বলি তনীভবন। তাহলে এইখানে কি হয় না, যে স্প্রিংটা উপর নিচে হচ্ছে তার সঙ্গে যে তরঙ্গ, এই তরঙ্গটা উপর নিচে হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে না, তরঙ্গটা হচ্ছে এইভাবে। এটা যে তরঙ্গ, এটা হচ্ছে মানে এটা হচ্ছে স্প্রিং, তরঙ্গগুলো কন্টিনিউয়াসলি এইভাবে যাতায়াত করছে। তো এটাকে আমরা বলি না সমান্তরালভাবে, এটা হচ্ছে সমান্তরালভাবে। সমান্তরালভাবে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, যদি বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ উদাহরণ দাও, না একটা স্প্রিং নিলাম, স্প্রিংকে কোনো একটা জায়গায় বেঁধে দিলাম, বেঁধে দিয়ে অন্য একটা স্প্রিংয়ের অন্য প্রান্তকে ধরে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে না, স্প্রিংটার মধ্যে ঘনীভবন তৈরি হবে বা তনীভবন তৈরি হবে। মানে স্প্রিংটা মাঝে মাঝে সংকোচন হবে বা প্রসারণ হবে। যে সংকোচন হয় সংকোচনকে আমরা বলি ঘনীভবন, যে প্রসারণের ফলে তনীভবনে তৈরি হয়। এইভাবে যে ওর মধ্যে যে একটা আন্দোলনের সৃষ্টি হয় সেই আন্দোলনের ফলে যে কম্পনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সেই তরঙ্গগুলি সমান্তরালভাবে যায়, মানে এই যে কম্পনশীল বস্তু তার সঙ্গে সমান্তরালভাবে যায়। এটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে, কোনো স্থিতিস্থাপক, এটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, এর কণাগুলি যে কেবল সমষ্টিগতভাবে মানে একসঙ্গে সমষ্টিগতভাবে কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি মাধ্যমের কণাগুলি সমান্তরালভাবে গতির সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হয়, এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি তির্যক তরঙ্গ বলা হয় তাহলে এই যে পুকুর এই যে যদি পুকুর এখানে কোনো আমরা ঢিল ছড়ে দিই, সেখানে কি হয় না, এই তরঙ্গগুলো এইভাবে এগিয়ে যায়। তার মানে এইটাকে যদি আমরা ধরে নিই তাহলে তরঙ্গটা কি হয় না, এইটাকে যদি আমরা তরঙ্গ এটা ধরে নিই, মানে এটা যদি সরলরেখা ধরে নিই, এইখানে যদি পড়ে তাহলে তরঙ্গটা কি হয়, এখান থেকে তৈরি হলো, একবার উপরে গেল, আবার নিচে আসছে, মানে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। তার মানে এইটা হচ্ছে যে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তো এইটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ, এটাকে বলি তরঙ্গ শীর্ষ। তো তার মানে এইখানে কি হয় না, তরঙ্গগুলি যে এখানে সমান্তরালভাবে যাচ্ছে, এখানে লম্বভাবে যাচ্ছে, মানে এখানে লম্বভাবে যাচ্ছে। এই যে লম্বভাবে তরঙ্গগুলি অগ্রসর হয়, এই লম্বভাবে অগ্রসর হওয়াকেই আবার এখান থেকে তৈরি হলো, এইখানে এইভাবে যাচ্ছে, মানে এই তরঙ্গগুলো এইভাবে ধীরে ধীরে লম্বভাবে অগ্রসর হয়। তো এই যে লম্বভাবে অগ্রসর হচ্ছে, এই লম্বভাবে অগ্রসরকে আমরা বলি তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ কাকে বলে না, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কোণগুলি সমষ্টিগতভাবে যে কম্পনের ফলে সমষ্টিগতভাবে উৎপন্ন কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কণাগুলির গতির সঙ্গে লম্বালম্বিভাবে বা লম্ব অগ্রসর হয়, সেই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। আর যদি বলে উদাহরণ দাও না, একটি সরু বা লম্বা যদি আর কোনো তার নেই, বা ওই তারটাকে নিয়ে আমরা যদি একটা তার এখান থেকে যদি একটা তার বেঁধে দিই, এই তারটাকে যদি আমরা এখানে ধরে টেনে যদি ছেড়ে দিই, তখন কি হয় না, তারটা এইভাবে কন্টিনিউয়াসলি উপর নিচে হতে থাকে। তো ওখানে যে তরঙ্গগুলি ওখানে যে তরঙ্গগুলি একবার উপর দিকে তরঙ্গ যাবে, নিচের দিকে তরঙ্গ নিচের দিকে যাবে, তার মানে এইগুলো কি হয় না, লম্বালম্বিভাবে অগ্রসর হতে থাকে। তো এটাকে আমরা বলি তির্যক তরঙ্গ। এইবার আমরা জানবো যে তরঙ্গের এই তির্যক তরঙ্গের সম্বন্ধে আমরা জানবো যে এটা যদি তির্যক তরঙ্গ হয়, এটা যদি তির্যক তরঙ্গ হয়, তো এই যে এখানে গেল, আবার এইটা আসলো, এই যে বিন্দু, এগুলোকে আমরা বলি তরঙ্গ শীর্ষ। এই বিন্দুগুলোকে আমরা বলি তরঙ্গ শীর্ষ। এই বিন্দুগুলোকে আমরা বলি তরঙ্গ শীর্ষ। তাহলে কি বলে, এই যে তরঙ্গ শীর্ষ তৈরি হয়, তো এই দুটো তরঙ্গের শীর্ষের মধ্যে যে দূরত্ব, এই দুটো তরঙ্গের শীর্ষের মধ্যে যে দূরত্ব, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে লিখি। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখি না, ল্যামডা দিয়ে লিখি।
তো এবার তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে বলে না, তরঙ্গ দৈর্ঘ্য বলছে তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর এই যে পরপর দুটো তরঙ্গের শীর্ষের মধ্যে যে দূরত্ব ওটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলি ল্যামডা, লজলাকার ম ডয়াকার, এটাকে আমরা বলি ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে না, তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর যে কোনো দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। এবারে তরঙ্গ দৈর্ঘ্যের পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল মানে ওয়েভ পিরিয়ড। তরঙ্গের পর্যায় একইভাবে আমরা আগে পড়েছি কম্পনের পর্যায়কাল, মানে একটা পূর্ণকম্পন হতে যে সময় লাগে তাকে আমরা বলি বলে তরঙ্গের কম্পনের পর্যায়কাল। তো এই ক্ষেত্রে তরঙ্গের পর্যায়কাল বলছে না তরঙ্গের গতিপথের উপর মাধ্যমের কোনো কোণা যে সময় এটি পূর্ণকম্পন তৈরি করে, মানে তরঙ্গের গতিপথের যে কোনো একটি কোণা যে সময়ের মধ্যে, মানে এখানে যেই কোণাটা আছে এই কোণাটা এখানে আছে, এখান থেকে নিচে গেল, নিচে আবার উপরে আসলো, উপরে আবার নিচে গেল, আবার উপরে আসলো, তার মানে এটা একবার যে সময়ের মধ্যে একটা পূর্ণ কম্পন তৈরি করবে, তো সেটাকে আমরা বলি পর্যায়কাল। তার মানে এখান থেকে যদি কোনো কোণা শুরু করে, মানে এখান থেকে যদি কোনো কোণা শুরু করে উপরে গেল, উপরে ওটা এখানকে আসলো, এটা পূর্ণ হলো না, নিচে আসলো, আবার এখানে আসলো, এই যে এখানকে আসলো, তার মানে এই যে এই এতখানি ডিস্টেন্স এখান থেকে এইটা হতে যে সময় লাগলো এটাকে বলি তরঙ্গের পর্যায়কাল। তাহলে তরঙ্গের গতিপথের যে অবস্থিত যে কোনো কোণার যে সময়ের মধ্যে একটি পূর্ণ কম্পন তৈরি করে সেটাকে আমরা বলি তরঙ্গের পর্যায়কাল। তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার, একইভাবে একটা তরঙ্গ যতক্ষণ তার স্মরণ ঘটে সেটাকে আমরা বলি তরঙ্গের বিস্তার। তরঙ্গ বেগ কাকে বলে না, 1 সেকেন্ডের তরঙ্গ যতক্ষণ দূরত্ব অতিক্রম করে, কোনো মাধ্যমে 1 সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি তরঙ্গ বেগ। তাহলে আমরা কি বুঝলাম না, যে তরঙ্গের পর্যায়কাল এটাকে আমরা লিখি টি দিয়ে, সেকেন্ডে প্রকাশ করি। আবার যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা লিখি ল্যামডা। এবারে আরেকটা যে আমরা বললাম তরঙ্গ বেগ, এটাকে আমরা লিখি ভি, কেন না ভেলোসিটি। তাহলে তরঙ্গ পর্যায়কালকে আমরা লিখি টি দিয়ে, এর একক হচ্ছে সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, এর কোনো একক নেই, বা যে এককটা আসবে সেটাই মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, আর তরঙ্গ বেগ হচ্ছে ভি, মানে মিটার পার সেকেন্ড। তো এবার আমরা পড়বো যে তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখতে হবে যদি তরঙ্গের আমরা কোনো অঙ্ক করতে যাই। তো তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক না, মনে করি তরঙ্গ কম্পাঙ্ক আমরা মনে করছি তরঙ্গ কম্পাঙ্ক সমান এন। যদি কম্পাঙ্ক সমান এন মনে করি, ধরি তরঙ্গের কম্পাঙ্ক ইকুয়াল টু এন, তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ল্যামডা, বা তরঙ্গ বেগ ইকুয়াল টু ভি। তাহলে আমরা তরঙ্গের যদি ভি ধরি, আমরা কম্পাঙ্কে যদি সংজ্ঞা যাই, তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা কি হয় না, পূর্ণ কম্পাঙ্ককারী 1 সেকেন্ডে যে কতগুলো কম্পন তৈরি করে না, আমরা যদি এটা যদি ধরে নিই, তাহলে মনে করছি আমরা এখানে এটা আরও যাবে, তো এটা মনে করছি আমরা এনটি। তাহলে কোনো কম্পনশীল বস্তু যদি 1 সেকেন্ডে এনটি কম্পাঙ্ক তৈরি করে, আবার একটি কোণা যে সময় একটি পূর্ণ কম্পন তৈরি তাকে বলে, সেটা তরঙ্গ দৈর্ঘ্য। এইটা এখান থেকে এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আবার এখান থেকে এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। তো 1 সেকেন্ডে যদি তরঙ্গ এখান পর্যন্ত আসতে পারে, যদি এনটি কম্পাঙ্ক তৈরি করে, এখানে হলো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে যদি 5খানা কম্পাঙ্ক তৈরি হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো না 5, মানে এনটি কম্পাঙ্ক তৈরি করছে। আর একটা দূরত্ব যদি ল্যামডা হয়, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে না, 1 সেকেন্ডে তরঙ্গ যাচ্ছে এন ল্যামডা দূরত্ব। আর আমরা জানি যে 1 সেকেন্ডে তরঙ্গ যতদূর পর্যন্ত যায় সেটাকে বলে তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গের বেগ ইকুয়াল টু না এন ল্যামডা, আর তরঙ্গের বেগ ইকুয়াল টু এন ল্যামডা যদি হয়, তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম না, তরঙ্গের বেগ ইকুয়াল টু যে
কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলো এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হয়, পূর্ণকম্পন গুণিতক তরঙ্গ দৈর্ঘ্য যতক্ষণ তার কম্পাঙ্ক যতক্ষণ দৈর্ঘ্য আছে সেটা তার দৈর্ঘ্য। তাহলে কিন্তু কোনো কোণা যে সময়ে পূর্ণকম্পন তৈরি করে সেই সময়ে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, ল্যামডা দূরত্ব অতিক্রম করে, সুতরাং তাহলে কি হবে না, এক সেকেন্ডে মানে এক সেকেন্ডে যদি এনখানা যদি তরঙ্গ এনখানা যদি পূর্ণকম্পন হয় আর একটা পূর্ণকম্পন যদি দূরত্ব আমরা ল্যামডা ধরি, তাহলে কি হয় না এক সেকেন্ডে সে কত দূর, এক সেকেন্ডে এন ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এক সেকেন্ডে যদি এন ল্যামডা, অতএব সুতরাং এক সেকেন্ডে কোনো কম্পন এন ল্যামডা দূরত্ব কোনো তরঙ্গ, এক সেকেন্ডে কোনো তরঙ্গ এন ল্যামডা দূরত্ব অতিক্রম করে, আমরা জানি এক সেকেন্ডে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয়। অতএব ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, অতএব তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এটা একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কোনো তরঙ্গের যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের লাগবে। তো এটা এই সম্পর্কটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, কমেন্টস লিখুন।